আমাদের চরম উদ্দেশ্য জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা, সমস্ত বন্ধন হতে জাতিকে চিরকালের জন্য মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে। রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে প্রথমে মুক্ত করলে আমরা সামাজিক ও অর্থনৈতিক বন্ধন হতে তাকে মুক্ত করতে পারব। স্বাধীনতা একটা অখণ্ড সত্য। এই স্বাধীনতা চাই জাতি এবং ব্যক্তির উভয়ের অখণ্ড জীবনের জন্য। জাতি ও ব্যক্তিকে সমস্ত বন্ধন হতে মুক্ত করলে আমরা আদর্শ জাতি ও আদর্শ মানুষ সৃষ্টি করতে পারব। বন্ধুগণ, শৃঙ্খলা বা ডিসিপ্লিন না শিখলে আমরা কোনোদিন মানুষ হব না। বাঙালি জাতিকে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখানো সহজ নয়, কিন্তু এই দুরূহব্রত আমাদের উদযাপন করতেই হবে। বাঙালি জাতিকে সংঘবদ্ধ ও নিয়মানুবর্তী করে তুলতেই হবে। তুমি কি এমনি শক্তিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, সবে না সেটা। বিধির বাঁধন কাটবে তুমি, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি। The midnight of August 14th, 1947 symbolized the rebirth of a nation after the slumber of centuries and a long struggle for self-determination. After hoisting the national flag, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়। পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা আমাদের সকলের কাছেই এক পরম কাঙ্ক্ষিত বিষয় ছিল। পরাধীনতার বেড়াজালে যতই ভারতবাসী জড়িয়ে পড়েছিল সময়ের সাথে সাথে, ততই তীব্র হয়েছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষার জন্যই ভারত মাতার বহু বীর সন্তানেরা রক্তক্ষয়ী দীর্ঘ সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের। 1947 সালের 15ই আগস্ট দীর্ঘ ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য হয়। দেশের স্বাধীনতা প্রাপ্তির এত বছর পর ভারত মাতার সেই সব বীর সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। এখন আমাদের কালিকাপুর রামকমল বিদ্যাপীঠে সুকমলমতি ছাত্র আকাশ, নিকুঞ্জ, বিশু, সুদীপ, শান্তনু, দীপ, সুভাষ, স্বপ্নময়, দেবাশিসদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে।
এবার আমাদের পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী পার্থপ্রতিম বৈদ্য মহাশয় স্বাধীনতা দিবস সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখবেন। নমস্কার। প্রথমেই কালিকাপুর রামকমল বিদ্যাপীঠের পক্ষ হতে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়ে পরাধীন ভারত অর্জন করেছিল বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ভারতীয়দের স্বপ্ন সাধ পূরণের এক অত্যন্ত গৌরবের দিন হলো এই স্বাধীনতা দিবস, যা আমরা পেয়েছিলাম বহু শহীদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে। আজ সেই 15ই আগস্ট ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। কালিকাপুর রামকমল বিদ্যাপীঠের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বলতে ইচ্ছা করছে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও আমার অস্তিত্বে, আমার স্বপ্নে, আমার শব্দে, কবিতায়, আমার শৈশবে, আমার যৌবনে, আমার বার্ধক্যে, আমার পেন্সিলের যথেচ্ছ অক্ষরে তুমি দীর্ঘজীবী হও স্বাধীনতা। স্বাধীনতা মানে শৃঙ্খল ও শোষণ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে অগ্রসর হওয়া এবং নিজস্ব চিন্তাধারা প্রকাশের সুযোগ লাভ করা। তাই স্বাধীনতা আমাদের সবার কাছে এক পরম কাঙ্ক্ষিত বিষয়। স্বাধীনতা ছাড়া কোনো জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতেই পারে না। তবে এই স্বাধীনতা যা আমরা পেয়েছি, যা আমরা অর্জন করেছি, তা কিন্তু আসেনি একদিনে বা কোনো অনুনয় বিনয়ের মধ্য দিয়ে এই স্বাধীনতা আমরা পাইনি। আমরা ইতিহাসে পড়েছি বহু বিপ্লবীর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, বহু স্বাধীনতা সংগ্রামীর জীবনের মাধ্যমে, জীবন উৎসর্গের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজ আমাদের সেই স্বাধীনতা প্রাপ্তির দিনে, এই স্মরণীয় দিনে ভারত মাতার সেই বীর সন্তানদের সবার প্রতি রইল আমার শ্রদ্ধা। লর্ড মাউন্টব্যাটেন যে ক্ষমতা হস্তান্তরের আদেশপত্র দিয়েছিলেন, সেখানে তিনি 30শে জুন 1948-এর মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছিলেন। যদিও পরবর্তীকালে সি রাজাগোপালাচারী মাউন্টব্যাটেনের কাছে 1947 সালের অগাস্ট মাসের মধ্যে এটা শেষ করার আর্জি জানান এবং তা সম্পন্ন করা হয়। এখন 1947 সালের 15ই আগস্টকেই বা কেন ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল? আমার মনে পড়ছে এই প্রশ্নের উত্তরে লর্ড মাউন্টব্যাটেন জানিয়েছিলেন, আমি কোনো পূর্ব পরিকল্পনার ভিত্তিতে এই দিনটা বেছে নিইনি। এটা তিনি একটা শপথোক্তি করে বলেছিলেন যে আমি যেন তেন প্রকারে মানে একটা প্রমাণ করতে মরিয়াছিলাম যেন এই গোটা কর্মকাণ্ডের নায়ক হচ্ছে আমি, লর্ড মাউন্টব্যাটেন। এবং যখন ওরা আমাকে একটা তারিখ বেছে নিতে বলে, আমি জানতাম দিনটা খুব কাছেই। আমি জানি না কিন্তু তখনও পর্যন্ত যে কোন দিনে এটা হতে চলেছে। ভেবেছিলাম অগাস্ট বা সেপ্টেম্বর মাসে কোনো একটা দিনে হবে। তখনই আমার মাথায় আসে 15ই আগস্টের কথা, যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের আত্মসমর্পণের দিন ছিল সেটা, এবং এই দিনটার বর্ষপূর্তি হিসাবে খুব ওদের কাছে খুব সম্মানের দিন ছিল এবং 15ই আগস্টকে লর্ড মাউন্টব্যাটেন বেছে নিয়েছিলেন। এই গল্প কথা থাক, আমরা অনেকেই ইতিহাসে এটা পড়ব। আজকের দিনে দাঁড়িয়ে
যখন আমরা প্রতি বছর বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করতে আসি, স্বাধীনতা দিবসের সকালে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে গায়ে কাঁটা দেয় আমাদের সবার। আমরা আনন্দে, গর্বে উদ্বেলিত হয়ে পড়ি। কিন্তু বিগত বছর হতে করোনা ভাইরাসের মারাত্মক অভিঘাতে এই মারণ মহামারীর কবলে পড়ে আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান স্নেহের ছাত্রছাত্রীদের অনুপস্থিতিতে বড়ই নিষ্প্রভ, নিষ্প্রাণ। স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা তোমাদের শিক্ষক শিক্ষিকারা, তোমাদের অভাবে বড়ই অসম্পূর্ণ আমরা। আশা করি আগামী দিন আমাদের সেই দ্রুত ফিরিয়ে আনবে পূর্বের মধুর দিনগুলিতে। আমরা আবার সম্মিলিতভাবে পালন করব স্বাধীনতা দিবস। তোমাদের কণ্ঠে মুখরিত হয়ে উঠবে জয় হিন্দ, বন্দে মাতরম ধ্বনি। আর গর্বিত ভারত মাতা, তোমাদের কণ্ঠে তার জয়ধ্বনি শুনে তিনি আরও পুলকিত হয়ে উঠবেন। সবশেষে তোমাদের কাছে আমার আন্তরিক আবেদন, তোমরা মনে রেখো, আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন, মুষ্টিমেয় কিছু সুবিধাভোগী মানুষ নয়। আমাদের সংবিধান প্রদত্ত সকল সুখ নিয়ে, স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা সকল দেশবাসী যেন ভালো থাকতে পারি। একটিও ভারতবাসী যেন পেটে খিদে নিয়ে ঘুমাতে না যান। যেন হতে পারি সংবিধান তথা দেশের প্রতি দায়বদ্ধ। সংবিধান প্রদত্ত অধিকার লাভ করতে যেন আমরা সংবিধান নির্দেশিত দায়িত্ব ও কর্তব্য পালনে দায়বদ্ধ হয়ে উঠতে পারি। দেশপ্রেমের অঙ্গভঙ্গি নয়, দেশপ্রেমকে যেন আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে কথা ও কাজে রূপান্তরিত করতে পারি। আমাদের সকল নীচতা, হীনতা, আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে আমরা যেন স্বদেশের এই পবিত্র মাটিকে মহামিলনের সাগর তীর্থরূপে প্রকৃত অর্থেই গড়ে তুলতে পারি। আমরা প্রত্যেকেই যেন অন্যের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করা মানবিক মূল্যবোধে এই যে উত্তরণের যে পর্ব, সেখানে সবাই আমরা এগিয়ে আসতে পারি। এই মহতী ক্ষণে এটাই হোক আমাদের সবার প্রার্থনা। কালিকাপুর রামকমল বিদ্যাপীঠে এই অতিমারী পরিস্থিতিতে এই অনলাইন স্বাধীনতা দিবসের বার্তায় আমি ধন্যবাদ জ্ঞাপন করব বিদ্যালয়ের সাংস্কৃতিক উপসমিতির যারা সদস্যবৃন্দ আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনলাইন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার জন্য। আমরা বিদ্যালয়ে আছি, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি, কিন্তু একটু আগেই বলেছি বড় নিষ্প্রাণ সে অনুষ্ঠান। তোমাদের কলকাকলিতে পরিপূর্ণ জয় হিন্দ, বন্দে মাতরম সারা বিদ্যালয় মুখরিত হয়ে উঠত। সেই কলকাতন ছাড়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যতই আমরা সম্মানের সাথে, গর্বের সাথে করি না কেন, মনের মধ্যে তোমাদের না পাওয়াটা বড়ই ব্যথা দিচ্ছে। একদম শেষে স্বাধীনতা দিবসের ভারতবর্ষকে যেটুকু দেখতে চাই, একটা কবিতার কথা খুব মনে পড়ছে। ভারতবর্ষ পৃথিবীর কোলে এক প্রাচীন ইতিহাস, ভারতবর্ষ মানে বস্তুবাদের বুকে আধ্যাত্মিক শ্বাস, ভারতবর্ষ মানে হিংসার ভুবনে অহিংসার স্থান, ভারতবর্ষ বহু সংস্কৃতি, বহু ভাষার সহাবস্থান, ভারতবর্ষ রাজা ও রানীর কাহিনীর রূপকথা, ভারতবর্ষ মানে মহামানবের কর্মের উপকথা, ভারতবর্ষ মানে
গোটা বিশ্বই একটি পরিবার। ভারতবর্ষ মানে যেথা প্রতিটি অতিথি ঈশ্বর। ভারতবর্ষ মানে বিশ্বের প্রথম সারির বৃহৎ প্রজাতন্ত্র। মানুষ যেখানে শুরু ও শেষ, মানব ধর্মই মন্ত্র। ভারতবর্ষ গঙ্গা যমুনা ভাগীরথীর দেশ, আধ্যাত্মিক চেতনার যে দেশে অনন্ত উন্মেষ। হিমালয় থেকে কন্যাকুমারী একই সূত্রে গাঁথা। ভারতবর্ষ মানে বীরত্ব আর ত্যাগের গল্প কথা। ভারতবর্ষ মানে বহু ধর্মের মিলন কেন্দ্রভূমি। বিভেদ ভুলে সবাই যেথা দেশ মাতার চরণ চুমি। ভারতবর্ষ বহু তারে বাঁধা এক মধুর সেতার। পৃথিবীর বুকে একই লয় বেজে ওঠে এক ঝঙ্কার। ভারতবর্ষ যোগ আসনের প্রাচীন ক্রিয়াভূমি। সকল দেশের সেরা যে দেশ আমার ভারত ভূমি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা তাকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও আমাদের মনে এই প্রশ্নের উদ্বেগ হয়, এই স্বাধীনতার সঠিক মূল্যায়ন করতে পেরেছি কি আমরা? পেরেছি কি সেই জাতীয়তা বোধে উদ্ভূত হতে, যেখানে থাকবে না কোনো হিংসা, দেশ, রক্ত ছড়ানোর খেলা, থাকবে না কোনো ক্ষুধার যন্ত্রণা? এই প্রশ্নগুলোই উঠে আসে আমাদের শিক্ষিকা শ্রীমতী তৃণা মজুমদারের কণ্ঠে তার কবিতার মাধ্যমে। স্বাধীনতা তোমার আমার, রচনা সৌরভ মজুমদার। আজকের দিনে পতাকা বিক্রি বাড়ে খুব। ছাদে ঘুড়ি ওড়ে, পাড়ায় পাড়ায় ফুটবল খেলে আনকোড়া কিছু লোক। ভোরবেলা সেজে ওঠে লুচি, জিলিপি, প্রভাত ফেরি। বসে আঁকো প্রতিযোগিতা ও রেয়াজবিহীন গানে। দেরাজ থেকে বহুদিন পর বেরোয় পাঞ্জাবি। ভাঁজ করে যত্নে রেখে দেওয়া স্বাধীনতা। মাংসের দোকানে, মিষ্টির দোকানে ভিড় ক্রমে বাড়ে। জাতীয়তা বোধে, ভোটে, আদিক্ষেতায়, ন্যাকামিতে, দেওয়ালে, উঠোনে, ছুটিতে রং লাগে। গেরুয়া, সাদা, সবুজ। টিভিতে, ব্যানারে, লালকেল্লা জুড়ে পালন চলে। পালন, আস্ফালন, বৃক্ষরোপণ, গাত্রদহন একসাথে পাশাপাশি চলে। এভাবেই চলছে। মানুষ গিলছে, উগড়াচ্ছে, পালাচ্ছে, ভীত হচ্ছে, সন্ত্রস্ত হচ্ছে, আহত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে, সহ্য করছে বহু অনিয়ম। দেশ মানে যা বুঝি তা এক গণ্ডি মাত্র। কেটে দেওয়া অদৃশ্য দাগ, বুঝে নেওয়া এটা আমার আর ওইটা তোমার। সবার মধ্যেই বোধ হয় একটা দেশ জন্ম নিচ্ছে রোজ রোজ, যা ভিতরে অদৃশ্য গণ্ডি কেটে দিচ্ছে রোজ রোজ। জানান দিচ্ছে এটা তোমার, এতটাই তোমার, আর বাকিটুকু প্রতিযোগিতার। একা একা স্বাধীনতা পালন হয় না, যেমন উদযাপনও হয় না, তেমন লড়াইও। কিছুটা লড়াই এখনো বাকি আছে বোধহয়। দুই দেশে, দেওয়ালে, চোয়ালে, শরীরের মাঝে থেমে আছে আমাদের লড়াই। আমার আর আমার মধ্যে বেঁচে থাকা তোমার লড়াই। এসো এই দিকে, বর্ণাঢ্যের ঠিক বিপরীতে অন্য একটা দেশ খুঁজি। পতাকার বাইরের, মঞ্চের বাইরের, ভোটের বাইরের নিরাপদ সীমারেখা।
পালিত হোক স্বাধীনতা আজ। আপোষবিহীন, বেরঙিন তোমার স্বাধীনতা, আমার স্বাধীনতা, আর স্বাধীনতা আমাদের সন্তানের। আমাদের সকলের প্রিয় শিক্ষিকা টিনা মজুমদারকে তার সুন্দর কবিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বাধীনতা ছাড়া কোনো জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে আমাদের পরম প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরও সমস্ত জাতিকে এক ঐক্যসূত্রে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে নিদ্রিত ভারত আবার জেগে উঠেছিল বিশ্বের মাঝে। তারই পরিচয় পাই দ্বাদশ শ্রেণীর হিয়া হালদারের নৃত্যের মধ্য দিয়ে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। জনগণ দুঃখ ত্রায়ক জয় হে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি, পূর্বোদয় গিরি ভালে। গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে। তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব
চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা। জাতিকে স্বাধীন করার আকাঙ্ক্ষায় দেশপ্রেমের আগুনে আত্মাহুতি দিয়েছেন যে বিপ্লবী বীর সন্তানরা, আজ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা রাখছে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সুহান মুখার্জি। নমস্কার, আমি সুহান মুখার্জি, কালিকাপুর রামকুমার বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র। শুরুতেই সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। তবে বক্তব্য রাখার আগে একটা অস্বস্তির কথা না বলে পারছি না। এখন করোনাকাল চলার কারণে যেভাবে আনন্দ ও উদ্দীপনার সাথে দিনটা উদযাপন করার কথা সেটা করতে পারছি না। আজকের এই বিশেষ দিনটাতে আমরা প্রতি বছর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এই দিনটার গুরুত্ব এবং এই দিনটা অর্জনের গৌরবময় ইতিহাস সম্পর্কে শুনে থাকি, কিন্তু সেটা আজ বিঘ্নিত হচ্ছে করোনার কারণে। যদিও করোনার কারণে আজ নিজের সুরক্ষাকে এবং অন্যের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, তথাপি করোনারও কিন্তু ক্ষমতা নেই আমাদের হৃদয়ের আনন্দকে দমিয়ে রাখার। বাস্তবিকই এই বিশেষ দিনটা আমাদের কাছে এক পরম সুখানুভূতি নিয়ে আসে। আমার পরম সৌভাগ্য যে আমি স্বাধীন ভারতে জন্মেছি এবং পরাধীনতার গ্লানি আমাকে সহ্য করতে হয়নি। আর এটা যাদের জন্য সম্ভব হয়েছে সেই সব স্বাধীনতা যোদ্ধা, দেশপ্রেমিক, বীর শহীদদের আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা দেশের ইতিহাসে জেনেছি কিভাবে দেশবাসীদের পরাধীনতার যন্ত্রণায় ভুগতে হয়েছিল এবং কত কঠোর লড়াই তাদের লড়তে হয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। দু একজন নয়, বরং অসংখ্য দেশপ্রেমিক এবং স্বাধীনতা যোদ্ধাদের আত্মত্যাগ করার কারণেই এই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। 15ই আগস্ট এই দিনটা কেবলমাত্র ব্রিটিশদের কবল থেকে আমাদের মুক্তি বা স্বাধীনতাকেই চিহ্নিত করে না, বরং এই দিনটা আমাদের জাতির শক্তি, লড়াই করার ক্ষমতা এবং লক্ষ্য অর্জন করার ক্ষমতাকে প্রতীক করে তোলে। আজ বিভিন্ন ক্ষেত্রে, যেমন বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রে আমাদের দেশ উন্নতি করেছে এবং বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। আমরা মহাকাশে উপগ্রহ পাঠিয়েছি, চাঁদে মহাকাশযান পাঠিয়েছি। কয়েকদিন আগেই আমাদের দেশ অলিম্পিকে সোনাসহ 7টি মেডেল পেয়েছে। হ্যাঁ, এটা মানছি যে আমাদেরকে এখনো অনেক এগোতে হবে, তবে এটা তো সত্যি যে স্বাধীনতা না পেলে এসব সম্ভব হতো না। এই স্বাধীনতা আমাদেরকে নিজের মতো করে সুন্দর জীবনযাপনের অধিকার দিয়েছে। আজ আমরা আমাদের সরকার নিজেরাই নির্বাচন করি এবং গণতান্ত্রিক অধিকার উপভোগ করি। আর তাই আমাদের সবসময় মনে রাখতে হবে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার কথা। আজ দিকে দিকে যে উগ্রপন্থা, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, ধর্মীয় গোড়ামি, জাতপাতের লড়াই আমরা দেখি, যেগুলো দেশের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে যে ভারতবর্ষ একদিন নিমজ্জিত ছিল, তাকে জাগ্রত করার লক্ষ্যে একদিন এগিয়ে এসেছিল দেশের তরুণ সমাজই। ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন গড়ে দেওয়ার স্বপ্ন ছিল তাদের চোখে। তারই অনুরণন শুনতে পাই আকাশ, নিকুঞ্জ, বিশু, সুদীপ, শান্তনু, দীপ, সুভাষ, স্বপ্নময় দেবাশিসদের কণ্ঠে। সবুজ সবুজ প্রাণ সোনার
বিপ্লবীদের এই স্বপ্নে করা স্বাধীন ভারতবর্ষ ত্যাগ, শান্তি এবং পবিত্রতার আধার, যার মধ্য দিয়ে আমরা পাই ন্যায় এবং ভ্রাতৃত্বের আহ্বান। ঐতিহ্যবাহী ভারত মাতার এই আদর্শগুলির ধারক এবং বাহক হল তার নিজস্ব জাতীয় পতাকা। আমাদের অষ্টম শ্রেণীর ছাত্র দীপ্তাংশুর কবিতার তারই পরিচয়। নমস্কার, আমি দীপ্তাংশু রায়, কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আমি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আবৃত্তি বলতে যাচ্ছি, যার নাম পতাকার রং। বলো তো দেখি, পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণ শিশু ছিল এক বসে। পতাকার মধ্যে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে এসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি। মাথা নিচু করে ভয়ার্ত সরল শিশুটি বলে, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এদিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবধ শিশুটি বলল তখন, রং আছে আর এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগ ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো করল মুখ। আজ যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের প্রাণ হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাজ্যে কি তার খবর? ধন্যবাদ। বর্ণে, গন্ধে, ছন্দে, বৈচিত্র্যে ভারত মাতা এক অনিন্দ্য সুন্দর রূপে শোভিত। এই অপরূপ সৌন্দর্যময় রূপটি চমৎকারভাবে রং, তুলি আর কল্পনার মিশেলে অনবদ্য প্রকাশ ঘটেছে আমাদেরই বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীদের হাতে। ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি? ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল। এই বৈচিত্র্য শুধু রং তুলিতে নয়, কবির কবিতায়, সঙ্গীতে, এই শস্য শ্যামলার সম্পদে পরিপূর্ণ ভারত মাতার মাতৃরূপী মুক্তিকে আমরা প্রতিভাত হতে দেখি সৃজা ভট্টাচার্যের নৃত্যের মধ্য দিয়ে। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি? সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল
দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ওমা তোমার চরণ দুটি বুকে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরে। ভারত মাতার এই শ্যামল বরণ কোমল মূর্তির পদতলে মাথা নত করে শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় আমাদের বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা পাল গানের মধ্য দিয়ে। আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু আজও অর্থনৈতিক স্বাধীনতা, সাম্যের স্বাধীনতা আমাদের কাছে অধরা। কোথাও কোথাও বিদ্যমান সামাজিক বৈষম্য, তারই আভাস মেলে শুভ্রদীপ প্রামাণিকের কবিতায়। নমস্কার, আমি শুভ্রদীপ প্রামাণিক।
কালিকাপুর রামকমল বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র। আজ 15ই আগস্ট, আমাদের দেশ ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। আজ এই 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের দেশের সকল স্বাধীনতা সংগ্রামীদের আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের জননী জন্মভূমিষ্য। 100 কোটি ছাড়িয়ে গিয়েছে আমাদের জনসংখ্যা, গর্বেতে বুক ফুলে ওঠে যেন নেই কোনো আর শঙ্কা। অথচ সবার দুবেলা জোটে না দুটি ভাত রুটি লঙ্কা। ফ্যান, ফ্রিজ, ফোন, সুখী গৃহকোণ, সেসব তো লবডঙ্কা। ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন, খোঁজে পরনের বস্ত্র। দিকে দিকে ফাটে পরমাণু বোমা, নাচে বিধ্বংসী অস্ত্র। জীবনে মেলে না এক ফোঁটা সুখ, মেলে মারা গেলে তবে। বলো 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 সবে, শত বিনা বেণু রবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই অর্ধশতবর্ষ। আজও কি সবাই পেয়েছি মনেতে সুখ শান্তির স্পর্শ? আজও জাতিভেদ ধর্ম বিভেদ নিয়ে হয় মারামারি। দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে হয় কারাকারি। শিশু শ্রমিকেরা খাটে মাঠে ঘাটে কলকারখানা মিলে। এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে তিলে তিলে। কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জাতির জীবনে যারা সুখ বনে তারা মরে ধুঁকে ধুঁকে। হাড় জিরজির রুগ্ন শরীর ব্যাধি বাসা বাঁধে বুকে। রক্তেও ঘামে জীবনের দামে রোদে পুড়ে জলে ভিজে। অপরের ঘরে যারা খুশি ভরে মাথা খুঁড়ে মরে নিজে। ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎসব পুজো। অনাহারে পুরো, অকালেতে বুড়ো, শরীরটা বেঁকে কুঁজো। মাথা নুয়ে নুয়ে যায় ঠেকে ভুঁয়ে মরণই শান্তিদাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শুভ্রদীপ। ধন্যবাদ। এবার আমাদের পরম শ্রদ্ধেয় সহপ্রধান শিক্ষক শ্রী অমিতাভ চৌধুরী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের তরফ থেকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটাকে একটা ভার্চুয়াল অনুষ্ঠান বলা যেতে পারে। এতদিন কত বছর বাদ দিয়ে আমরা প্রত্যেকবারই স্কুল প্রাঙ্গণে মিলিত হতাম, 2-4টে কথা বলার সুযোগ থাকতো তোমাদের সামনে। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে পাল্টে গেছে, সেই সুযোগও আর আমাদের সামনে নেই। আগামী বছর আমার বিদ্যালয় জীবনের শেষ বছর, তাই যখন বিদ্যালয়ের তরফ থেকে প্রদীপ বাবু, তনিমাদি, দিব্যেন্দু কাশারি এরা আমাকে অনুরোধ করলো যে কিছু বক্তব্য রাখার জন্য, তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস। প্রথমেই বলে রাখি, তোমাদের মতো মোবাইলে আমি অত দক্ষ নই। গত 2 দিন ধরেই আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ হয়েছি। দেখা যাক এবারের প্রচেষ্টা কেমন হয়। 75 বছর স্বাধীনতা সংগ্রাম বলতে গেলে, দেশের স্বাধীনতার কথা বলতে গেলে যার নাম প্রথমেই আসবে তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বোস। আজকে সেই সুভাষচন্দ্র বোসের ওপরই আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। প্রথমেই বলে রাখা দরকার যে 1947 সালের 17ই আগস্ট 1945 সালের 17ই আগস্ট
17th August of 1945, 1947, 15ই আগস্ট। সেদিন সুভাষচন্দ্র সাইগন বিমানবন্দর থেকে রওনা হয়েছিল এবং সেই পিরিয়ডে সুভাষের সঙ্গে থাকা আরও 5 জন ভারতীয় সঙ্গী তারা যাতে পরে যেতে পারে তার জন্য জাপানিদের বলে রেখেছিলেন যাতে তারা চটপট নেতাদের সাথে মিলিত হতে পারে। কিন্তু সেই 4-5 জন ব্যক্তিরা যাওয়া শেষ পর্যন্ত হয়নি। কেন হয়নি আসছে সেখানে। 20 আগস্ট 1945 টোকিওগামী একটা বিমানে একটি মাত্র আসন দিতে পেরেছিল জাপানিরা। ভারতীয়রা ঠিক করেছিল SAIRকে এই সুযোগ গ্রহণ করবার জন্য। আইআর বিমানে উঠতে যাবেন, এমন সময় জাপানি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল চুডা কি একটা বলে উঠলেন। আইআরের মনে হলো যে চুডা বলছেন আথার্জি মৃত, জাতীয় কিছু একটা কথা। আইআর ভাবতে লাগলেন উনি কি চ্যাটার্জি বলতে চাইলেন? না, নেতাজি। বোম্বার ইঞ্জিনের গর্জন ক্রমেই বেড়ে চলেছে। তিনি বললেন, মানে চুডা বললেন যে চন্দ্র বোস ককা এক্সেলেন্সি। সুভাষচন্দ্রকে ওরা চন্দ্র বোস বলেই ডাকত। ক্যান্টনে বিমান পৌঁছলে আইআরকে সমস্ত ঘটনা জানালেন কর্নেল টাডা। কি ঘটনা জানিয়েছিলেন এটা তোমাদের জানা দরকার। কর্নেল টাডা ISIRকে জানিয়েছিলেন। ISIR কে ছিলেন? সেই ভারতীয় সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ সদস্য যিনি সুভাষের মৃত্যুর খবর পাওয়ার পর টোকিওগামী একটা বিমানে উঠেছিলেন। সেই চুডা জানিয়েছিলেন যে 17ই আগস্ট 1945 সাইগন ছেড়েছিলেন নেতাজি। সেই সন্ধ্যেতেই তার বিমান পৌঁছেছিল তুরেন বলে একটা জায়গা, TUREN, তুরেন। সেখানে নেতাজি এবং তার সঙ্গীরা রাতের বিশ্রাম নেন। 18ই আগস্ট সকালে আবার তারা রওনা হন। নিরাপদে বিকাল নাগাদ তাইপে পৌঁছন তারা, তাইপে। এবং তাইপে থেকে ছাড়ার পরই বিমান ভেঙে পড়েছিল। আইআর জানতে চাইলেন যে বিমান কি সমুদ্রের উপরই ভেঙে পড়েছিল? উত্তর যদি হ্যাঁ হতো তবে তিনি ভাবতেন আবার একটা সাংঘাতিক পলায়ন কাহিনী গোপন করার একটা প্রয়াস মাত্র, যাতে শেষতম প্রমাণটুকু না রাখা যায়। কিন্তু তাকে হতাশ করে উত্তর এসেছিল যে এয়ারফিল্ডের কাছেই বিমান মাটির উপর ভেঙে পড়ে। রুশ বিশেষজ্ঞ জেনারেল সুনামাসা সিদেই ও নেতাজির সঙ্গে ছিলেন। তিনি তৎক্ষণাৎ মারা যান। নেতাজি আর হাবিবুর রহমান ওই প্লেনে যাচ্ছিলেন। তাদের মারাত্মক আহত অবস্থায় কাছের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নেতাজির জন্য আমাদের মেডিকেল অফিসাররা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু এত কিছু সত্ত্বেও নেতাজিকে বাঁচানো যায়নি। কর্নেল চুডা একথা বলতে বলতে তার গলার স্বর ধরে এসেছিল। হাবিব কি বেঁচে আছেন নাকি তিনিও মৃত? আয়ার জানতে চাইলেন। জানলেন যে হাবিব বেঁচে আছেন। আয়ার তৎক্ষণি তাইপে যেতে চাইলেন যাতে কি হয়েছে নিজের চোখে দেখা সম্ভব হয়, কিন্তু তার বিমান তাইপে গেল না, গেল তাইচু। টোকিওর পথে পড়ে সেই জায়গা। খুবই নাকি খারাপ আবহাওয়া সেখানে, আপাতভাবে সেই জন্য এই সিদ্ধান্ত। তিক্ত স্বরে জাপানিদের বললেন, আয়ার, তোমাদের এই নেতাজি বিমান দুর্ঘটনার গল্প ভারত বা পূর্ব এশিয়ার কোনো ভারতীয় বিশ্বাস করবে না। 23শে আগস্ট 1945, 5 ঘন্টা বিলম্বের পর জাপানের ডোমেই এজেন্সি নেতাজির মৃত্যু সংবাদ সম্প্রচার করেছিল। তাইপে থেকে খবরের জন্য টোকিও আবারও 2 সপ্তাহের বেশি উদ্বিগ্ন অপেক্ষা। জাপানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রধান রামামূর্তির সঙ্গে যোগাযোগ রেখে গেলেন আয়ার। নেতাজির সামরিক সরকারের সদস্য আনন্দমোহন সহায়ের স্ত্রী ও কন্যার অতিথি হয়ে থেকেছিলেন তিনি। 8 সেপ্টেম্বর 1945 আয়ার এবং রামামূর্তি জাপানি ইম্পেরিয়াল আর্মির হেডকোয়ার্টার্স থেকে খবর পেলেন তাইপে থেকে টোকিও এসেছেন হাবিবুর, তার সঙ্গে নেতাজির দেহভস্য। সেই দিন কিছু পরেই তার সঙ্গে তাদের দেখা হবে। যে ভস্মাধারে দেহভস্য রাখা ছিল সেটা আয়ার এর হাতে ধরিয়ে দেওয়া হলো। প্রথমে একটা 7 থেকে 8 ইঞ্চি সাদা কাপড়ের টুকরো গোল করে তার তার গলার উপর জড়িয়ে দেওয়া হলো। আয়ার লিখেছেন এই কথা। তারপর কর্নেল সেই কাপড়ের মধ্যে ঘরটি রাখলেন এবং আমি
অর্থাৎ আয়ার 2 হাতে সেটিকে ধরলাম। রামামূর্তির বাড়িতে ভস্মাধারটিকে আনা হলে তার স্ত্রী সেটাকে একটা উঁচু টেবিলের ওপর রেখে দুপাশে ধূপ জ্বালিয়ে দিলেন, সামনে রেখেছিলেন পুষ্পস্তবক। নেতাজির একটা ছোট্ট ছবিও রাখা হয়েছিল ভস্মাধারের উপরে। এই ঘটনা কতখানি বিশ্বাসযোগ্য না যোগ্য সেটা তর্ক বিতর্কের ব্যাপার, কিন্তু তোমাদের একটা ঘটনা উল্লেখ না করলে পরে পুরো গল্পটা ঠিক সঠিক মূল্যায়ন করা সম্ভবপর হবে না। সেটা হলো এই যে যখন 1950-51 সালে একটা খবর বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকাতে, তাতে পরপর 2 রবিবার লেখাটা বেরোয়। সেই লেখাতে 1945 সালের সেই 18ই আগস্টের ব্যাপার নিয়ে একটা বিতর্ক ছিল। কি সেই রবিবারের পাতায় লেখা হলো, লিখেছেন সত্যনারায়ণ সিনহা সাংবাদিক, যে তিনি স্পষ্ট লিখেছেন সাইবেরিয়ার জেলে একটা বিশেষ সেলে তিনি স্বচক্ষে নেতাজিকে দেখে এসেছিলেন। আমরা আরও দেখতে পাই পণ্ডিত জওহরলাল নেহরু ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, তাতে অনুরোধ করা হয়েছে একজন যুদ্ধ অপরাধী হিসাবে যেন সুভাষচন্দ্রের বিচার করা হয়। যেহেতু ইংল্যান্ড, আমেরিকা ও রাশিয়া একজোট হয়ে যুদ্ধ করেছিল, তাই তাদের কাছে নেহরুর ওই অনুরোধ ছিল, যদিও নেতাজিকে যুদ্ধ অপরাধী হিসাবে শেষ পর্যন্ত ঘোষণা করা হয়নি। তাকে মানে নেতাজিকে যুদ্ধ অপরাধী হিসাবে ঘোষণা করা না করার বিষয়টি এক্ষেত্রে অপ্রাসঙ্গিক। এখানে লক্ষণীয় ব্যাপার সেটা হলো চিঠিটা 1945 সাল, অর্থাৎ নেতাজি অন্তর্ধান হওয়ার অনেক পরে লেখা। তাহলে কিসের ভিত্তিতে প্রশ্ন এসে যায় যে পণ্ডিত জওহরলাল নেহরু এমন অবান্তর একটা অনুরোধ করেছিলেন? তার মানে তার কাছেও খবর ছিল নেতাজি বেঁচে আছেন, সেই পরিপ্রেক্ষিতেই তাকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচারের দাবি তুলেছিলেন। আরেকটা ঘটনার কথাও আমি কিছু পড়াশোনার মাধ্যমে জানতে পেরেছি, যে সেই সময় অবিভক্ত বাংলাদেশ, মানে এখন যেটা বাংলাদেশ বলা হয়, পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ, তখন সেটা পূর্ববঙ্গ বলা হতো, তার যশোর বলে একটা জেলা আছে। সেই যশোর জেলার যে কংগ্রেসের সভাপতি ছিলেন জীবনরতন ধর, তার বাড়িতে একটা বৈঠক বসেছিল। সেখানে সেই সময় একজন স্বাধীনতা সংগ্রামী হরিদাস মিত্র তিনি প্রবেশ করেন এবং প্রবেশ করে বলেন যে সুভাষচন্দ্র বসু নিরাপদেই মস্কোয় পৌঁছেছেন। এই খবর শুনে সেই জীবনরতন বাবু এবং আর যারা কংগ্রেস সদস্য সেদিন হাজির ছিলেন তারা চমকে ওঠেন। তারা হরিদাস মিত্রকে জিজ্ঞেস করেন, তাহলে বেতারে যে বলছে যে সুভাষচন্দ্র দুর্ঘটনায় মারা গেছেন, এই খবরের মানে কি? এর উত্তরে হরিদাসবাবু বলেন, আসলে এটা একটা সাংকেতিক ব্যাপার। আমাদের আগেই জানানো হয়েছিল যে বিমান দুর্ঘটনার খবর পেলেই ধরে নিতে হবে যে তিনি নিরাপদে মস্কোয় পৌঁছেছেন। হরিদাস মিত্রের এই দাবি আমরা কোনো মতেই উপেক্ষা করতে পারি না। কেন পারি না জানো? তার কারণ হচ্ছে সেই যুগেও, যে যুগের কথা বলা হচ্ছে ইন দ্য ইয়ার 1945, সেই যুগেও অত্যাধুনিক বেতার যন্ত্রের সাহায্যে নিয়মিত আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যোগাযোগ রাখতেন এই হরিদাস মিত্র। যদিও আজকে তারা কেউই বেঁচে নেই, কিন্তু এই খবরটা তোমাদের সামনে আনা দরকার যে নেতাজির মৃত্যু সত্যি কি হয়েছিল, এই ব্যাপারে যে বিতর্ক আছে, সেই বিতর্কে কোনো সিদ্ধান্তে তো আমরা উপনীত হতে পারছি না, কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো তোমাদের জানা দরকার। আমরা একটু আগে বলেছি যে 1945 সালের 17ই আগস্ট সাইগান বিমানবন্দর থেকে গিয়ে তাইপেতে, তারপর সেখানে সেদিন রাত কাটানোর পর যখন তিনি পরের দিন মানে 18ই আগস্ট তারা পৌঁছেছিল, সেই সাইগান বিমানবন্দর থেকে রওনা হবার পর তারা পৌঁছেছিল তাইপে থেকে তাইহোকু বিমানবন্দরে, যেখান থেকে বিমান ছাড়ার পরেই তাদের বিমানটা ভেঙে পড়ে। ভালো করে বোঝো, এই গল্পটা খুব জানা দরকার। 17ই আগস্ট সাইগান ছেড়েছিলেন নেতাজি, সেই সন্ধ্যেতেই তার বিমান পৌঁছেছিল তুরেন বলে একটা জায়গাতে। সেখানে নেতাজি এবং তার সঙ্গীরা রাত্রি যাপন করেছিলেন, বিশ্রাম করেছিলেন। 18ই আগস্ট সকালে তারা নিরাপদে বিকেলে পৌঁছন তাইপে থেকে বিমান উঠবার সময়
এয়ার ক্র্যাশ করেছে, এটাই আমাদের কাছে এখনো পর্যন্ত খবর। বিমান দুর্ঘটনায় মারা গেছেন এখনো পর্যন্ত খবর। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার তোমাদেরকে, যে সত্যনারায়ণ সিনহার লেখা প্রবন্ধ নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো প্রতিবাদ করেননি। এখনো পর্যন্ত নেতাজির অন্তর্ধান নিয়ে দুটো কমিশন, তিনটে কমিশন হয়, যার প্রথম দুটো কমিশন ছিল শাহনওয়াজ কমিশন এবং খোসলা কমিশন। এই নিয়ে বহু বিতর্ক হয়েছিল, কিন্তু সেগুলোর কোনো সমাধান হয়নি। শাহনওয়াজ কমিশন আর খোসলা কমিশন নেতাজিকে মৃত বলে ঘোষণা করে। তখন কেন্দ্র তৃতীয় কমিশন গঠন করেছিল, সেটা হলো মুখার্জি কমিশন। এটা সহজেই অনুমান করা যায় যে কেন্দ্র দ্বিধাগ্রস্ত ছিল তথাকথিত বিমান দুর্ঘটনা নিয়ে। তবে একটা ব্যাপারে অনেকেই আমার সঙ্গে একমত হবে, যে কেন্দ্র একের পর এক কমিশন বসিয়ে যেন প্রমাণ করতে চেয়েছে যে নেতাজি মৃত এবং বিমান দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। তথাকথিত বিমান দুর্ঘটনার প্রসঙ্গ ছেড়ে এবার তোমাদের সামনে আরেকটা ব্যাপারকে আমি তুলে ধরতে চাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, সেই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসের এক প্রখ্যাত অধ্যাপক কমিশনড অফিসার হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। প্রখ্যাত অধ্যাপক কমিশনড অফিসার হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ভারতের স্বাধীনতার যুক্ত সম্পর্কে যাবতীয় তথ্য তার কাছে ছিল। তিনি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দ্য লাস্ট ডেজ অফ ব্রিটিশ ইন্ডিয়া। বইটি প্রথম দেখা যায় 1974-75 সালে হাজারিবাগে। নৃপেন্দ্র কৃষ্ণ মিত্রর কাছে বইটি তখন ছিল। সবার মধ্যেই বইটা পড়ার ব্যাপারে আগ্রহ ছিল, তাই 2-3 দিনের মধ্যেই বইটা পড়ে ফেরত দিতে হতো। যত দিন যাচ্ছে থাকে ততই বইটা নিয়ে আগ্রহ বাড়তে থাকে প্রত্যেকের মধ্যে। তৎকালীন বামফ্রন্টের যে একজন প্রয়াত নেতা তথা ফরওয়ার্ড ব্লক নেতা অমর প্রসাদ চট্টোপাধ্যায় বইটি 24 ঘন্টার জন্য বরাদ্দ হয়েছিল, মানে 24 ঘন্টার মধ্যে বইটি ফেরত দিতে হবে। এবং তিনি অনেক সময় বইটা রেখেছিলেন এবং বইটাতে পড়বার সময় দেখা যাচ্ছে তাতে অনেক শিহরণ জাগানো তথ্য রয়েছে। লেখক জানিয়েছেন সরকারি তথ্য এবং নিজের চোখে দেখা ঘটনা থেকেই তিনি বইটি লিখেছেন। স্বাধীনতার সমস্ত তথ্য তার কাছে ছিল। আগেই আমরা বলেছি, যুদ্ধের আগে ও পরে যে সমস্ত কনফারেন্স হয় তাতে তিনি উপস্থিত ছিলেন তার ফাইল নিয়ে। সেখানে তিনি যা লিখেছেন এবং শুনেছেন, নোট নিয়েছেন, সেটা থেকেই তিনি বইটি লিখেছেন। বইটিতে তিনি এক জায়গায় লিখেছেন, দি ঘোস্ট অফ সুভাষ which was confined to Red Fort after the Red Fort trial, all of a sudden magnified into a devastating shape and size, roamed all over the conference, which ultimately led to the freedom of India. বাংলা মানে সুভাষের ভূত এমনভাবে ছড়িয়ে পড়েছিল সেই লালকেল্লার ট্রায়ালের সময়, যেটা একটা বিভৎস রূপ নিয়েছিল, ধ্বংসাত্মক রূপ নিয়েছিল এবং যেটাই শেষ পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতাকে আনয়ন করেছিল। এই কনফারেন্সে পাকিস্তান সৃষ্টিকারী মোহাম্মদ আলী জিন্নাহ বলতেন, হ্যারি আপ ফর দ্য ক্রিয়েশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তাড়াতাড়ি করো, পাকিস্তান এবং ভারতকে সৃষ্টি করতে হবে। তিনি আরও বলতেন, ইফ সুভাষ কামস মাই ড্রিম অফ পাকিস্তান উইল বি গন, যদি সুভাষ আসেন তাহলে আমার যে স্বপ্ন ভারত পাকিস্তানের, মানে পাকিস্তানের আমি হব প্রেসিডেন্ট, প্রধান ব্যক্তি, সেটা আর হওয়া যাবে না। কারণ জিন্নাহ সাহেব জানতেন যে সুভাষচন্দ্র বোস কখনোই ভারতকে ভাগ করতে দিতে চাইতেন না, তাই সুভাষের ভয়ে তিনি ছিলেন ভীত। অর্থাৎ তিনিও নিশ্চয়ই জানতেন, কারণ এটা 1947 সালের ঘটনার কথা বলা হচ্ছে যে সুভাষ বেঁচে আছেন। এখনও নেতাজি রিসার্চ ব্যুরো বলে যে সংস্থাটি রয়েছে সেখানে এই বইটি রয়েছে বলে আমার মনে হয়। তবে বইটার মধ্যে নেতাজির মৃত্যু সম্পর্কে কোনো ইঙ্গিত ছিল না। শুধু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের তাবড় নেতাদের সম্বন্ধে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে সেই অধ্যাপক, যিনি কমিশন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তিনি লিখেছিলেন, রিয়েলি ইট ইজ সুভাষ হু ব্রট ফ্রিডম ফর ইন্ডিয়া। অন্যান্য নেতাদের সম্পর্কে লিখেছিলেন, তাদের নিয়ে কোনো মন্তব্যের কোনো প্রয়োজন নেই। আরও লিখেছেন, নেতাজির নাম ঘরে ঘরে উচ্চারিত হয় ঐতিহাসিক ভূমিকার জন্য, অর্থাৎ ব্রিটিশরা মনে প্রাণে জানত মানত সুভাষই ভারতের অগ্রণী সৈনিক এবং তার জন্যই স্বাধীনতা এসছে। ওই বইতে আরও লেখা আছে, ভারতে সকাল 10টা, গ্রিনিচে ভোর 5টা, ভোর 5টা থেকে 10:30টার মধ্যে যেসব ঘটনা ঘটেছিল, অর্থাৎ বোম্বাই বন্দরে ভারতীয় নৌসেনার বিদ্রোহ, ব্যারাকপুরে রয়্যাল ইন্ডিয়া এয়ারফোর্সের 400 কর্মী লাঞ্চ বয়কট করা,
এগুলো তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলিকে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকতে বাধ্য করে। মন্ত্রিসভায় তিনি খোলাখুলিভাবে বলেছিলেন যে ভারতবর্ষে এইটুকু সময়ের মধ্যে যা ঘটেছে তাতে ব্রিটিশদের পক্ষে ভারতের শাসন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতীয় সেনাবাহিনী যাদের সাহায্যে ভারতীয় সাম্রাজ্য কায়েম করা হয়েছে, এখনই তাদের মধ্যে চাপা ফিসফাস শুরু হয়ে গিয়েছে যে ইন ইস্টার্ন ফ্রন্ট উই আর ফাইটিং এগেনস্ট দ্য ফ্রিডম ফাইটার্স বিং স্লেভড অফ ব্রিটিশ গভর্নমেন্ট। অর্থাৎ ইস্টার্ন ফ্রন্টে আমরা লড়াই করছি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে, ভারতের স্বাধীনতা সংগ্রামী হিসেবে যারা ব্রিটিশদের দাসত্ব নিয়েছে তাদের বিরুদ্ধে। মানে বেশ কিছু ভারতীয় স্লেভে রূপান্তরিত হয়েছিল, দাসে রূপান্তরিত হয়েছিল ব্রিটিশদের, তাদের বিরুদ্ধে আমরা লড়ছি। এই বলে এন্টালি সাহেব এটাই বোঝাবার চেষ্টা করেছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর রাস্তা ব্রিটিশ সরকারের উপর থেকে উঠে গিয়েছে, তাই অবিলম্বে দিনক্ষণ দেখে আমাদেরও ভারত ছেড়ে চলে আসতে হবে। এই প্রসঙ্গে বইতে আরও লেখা আছে, ব্রিটিশ সরকার মনে করত যে মহাত্মা গান্ধীর নন ভায়োলেন্স ব্রিটিশ সরকারের কোনো ক্ষতি করতে পারবে না, তবে তারা স্বীকার করে সরকারের ঐতিহাসিক ভুল হয়েছিল রেড ফোর্ট ট্রায়াল করে। ওই বইতে আরও উল্লেখ আছে ওই ট্রায়াল করার আগে ব্রিটিশ সরকার কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করেছিল, তারা তাদের সম্মতিও দিয়েছিল। তারা ভেবেছিল এটা করলে সুভাষের ভাবমূর্তি খুব ক্ষুণ্ণ হবে, কিন্তু উল্টোটাই হয়েছিল। সেই পিরিয়ডে বর্তমান বাংলাদেশ এর খুলনা জেলায় বেশ কিছু তথ্য আমি সংগ্রহ করেছি। তাতে দেখা যাচ্ছে যে এই সময় চাঁদা তুলে সংবাদপত্র কেনা হতো এবং রেড ফোর্ট ট্রায়ালের ফলে ভারতের স্বাধীনতা সংগ্রামের নতুন অধ্যায়ের যে সূচনা হতে চলেছে, এই ব্যাপারে খুলনার যে সমস্ত প্রবাসীরা বসবাসকারীরা ছিল তাদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। এটলি একবার বলেছিলেন যে রেড ফোর্ট ট্রায়াল শুক ইন্ডিয়া ফ্রম ইটস বটম। রেড ফোর্ট ট্রায়াল ভারতকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। নেহরুর মতো লোকও যারা ট্রায়ালে সম্মতি দিয়েছিল, বিচারের গতি প্রকৃতিতে ভয় পেয়ে আজাদ হিন্দ ফৌজের অভিযুক্ত সৈনিকদের পক্ষেই 13 নম্বর কৌশলী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন। স্যার বুলাভাই দেশাই ও সহকারী কৈলাসনাথ কার্জু প্রথম থেকেই লড়ছিলেন। মামলা চলাকালীন প্রখ্যাত আইনজীবীরা একে একে যোগদান করেছিলেন। এই ট্রায়াল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে একদম পাল্টে দিয়েছিল। এটলির যে বক্তব্য বইটিতে উল্লেখ আছে তাতে বলা হয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অবিলম্বে মুক্তি দিতে হবে, তাহলেই ভারতবাসী শান্ত হবে। তাদের ফাঁসির হুকুম হলে আমরা দেখেছি যে ছাত্ররা সেনানীদের মুক্তির দাবিতে স্কুল কলেজ স্ট্রাইক করেছিল। পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ায় বিকেল 5টা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এটা ঐতিহাসিক ঘটনা। তদানীন্তন সরকারের সৌজন্যে নেতাজির নাম আস্তে আস্তে মুছতে শুরু করেছিল। তখন সরকারের নিষেধাজ্ঞা ছিল যে নেতাজির ছবি রাখা চলবে না। সরকার ঠিক এতটাই ভীত ছিল নেতাজিকে নিয়ে। এরপর মুখার্জি কমিশনের সামনে এক চাঞ্চল্যকর তথ্য এসে হাজির হলো যে গোরখপুরে এক মৌনী সন্ন্যাসী বসবাস করেন। তিনি একতলা বাড়িতে একাই থাকেন। ওই শহরের কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, যুবক সেটা লক্ষ্য করেছিলেন। গুমনামি বাবা হিসেবে সেই সন্ন্যাসীর নাম ছড়িয়ে পড়ল। যুবকরা দেখলেন সন্ন্যাসীকে দেখতে অবিকল সুভাষচন্দ্রের মতো। তারা তার উপর নজর রাখতে শুরু করলেন। দেখা গেল 23শে জানুয়ারি তার কাছে অনেক টেলিগ্রাম আসতো। এতে তারা নিশ্চিত হয়েছিলেন যিনি সুভাষচন্দ্র বোস। গেরুয়া বসন, মুন্ডিত মস্তকে আত্মগোপন করে আছেন তিনি। কিন্তু 1980 থেকে 1985 সালের মধ্যে তিনিও পরলোক গমন করেন। তখন স্থানীয় বুদ্ধিজীবীরা তার বাড়িতে তালা দিয়ে পাহারা দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল ওই বাড়িতে অনেক গোপন তথ্য আছে। তারা কলকাতায় এসে সুভাষচন্দ্রের জ্যেষ্ঠ ভ্রাতা শরৎচন্দ্র বসুর এক কন্যাকে নিয়ে লখনৌ বেঞ্চে আবেদন করেন যাতে ওই সমস্ত সম্পত্তি কাগজপত্র রক্ষিত হয়। সেই মতো হাইকোর্ট আদেশও দেয়, কিন্তু দেশবাসী হুনাক করে জানতে পারল না কাগজটাতে কী লেখা ছিল। তা উদ্ঘাটন করেছিল মুখার্জি কমিশন। দেখা গেল যে নেতাজির যে দাদা সুরেশ বোস এর স্ত্রী ওই মৌনী সন্ন্যাসীকে খোসলা কমিশনের রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই রিপোর্টের পাশে গুমনামি বাবা কালি দিয়ে অনেক কিছু লিখেছিলেন। তিনি যে চিঠি লিখতেন তার তলায় লিখে দিতেন মৃত ভূত, মানে চিঠিটা পাঠাচ্ছে মৃত ভূত। এটা খুবই ইঙ্গিতপূর্ণ একটা কথা। এছাড়া তার বাড়ি থেকে পাওয়া গেছিল জার্মানিতে তৈরি বাইনাকুলার, টাইপ পেশিং এবং সাইবেরিয়া থেকে ফেরার রোড ম্যাপ
আর পাওয়া গেছিল প্রচুর গেরুয়া কাপড়। কমিশনের রিপোর্টে তার সুচারু উল্লেখ আছে, কিন্তু কেন্দ্র তা ঠিক করে রেখেছিল যে ভদ্রলোকের এক কথা, নেতাজি মৃত, তা থেকে তারা এক চুলো নড়বে না। কমিশনের রিপোর্ট তারা না পড়েই খারিজ করে দিয়েছিল। এটা পূর্ব পরিকল্পিত। নেতাজি যথার্থ আসন দিতে দিল্লির মসনদে বসে থাকা লোকজন নারাজ ছিল। তারা এটাই প্রতিষ্ঠিত করতে চায়, নেহেরু এবং গান্ধী ভারতবর্ষে স্বাধীনতা এনেছে। একটা জিনিস আমাদেরও মনে রাখতে হবে যে সত্য উদ্ঘাটনের কোনো প্রচেষ্টা বোধহয় আমাদের দেশবাসীর মধ্যেও নেই। শুধু কেন্দ্রকে দোষ দিলেই হবে না। ইন্দিরা গান্ধী, ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, একবার স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস একটা ক্যাপসুলের মধ্যে পুরে লাল কেল্লার কয়েকশো ফুট গভীরে রেখে দিয়েছিলেন। জনতা দলের সরকার সেটা তুলে, এরপর জনতা দল সরকারে এসেছিল, তারা সরকার সেটা তুলেছিল, কিন্তু তাতে কি লেখা আছে সেটা সাধারণ মানুষ কোনোদিনও জানতে পারেনি। নেতাজি আজকে নিশ্চয়ই বেঁচে নেই, কিন্তু বিমান দুর্ঘটনায় কি তিনি সত্যিই মারা গিয়েছিলেন? স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা লুকিয়ে রাখা হচ্ছে কেন? জাপানে সুভাষচন্দ্র বসুর নাম উৎফুল্ল সহকারে বলা হয়, সোৎসাহে চন্দ্র বোসের কথা তারা শুনতে চায়। এখনও তাদের মধ্যে নেতাজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে। বরং ভারতীয়রাই আমরা নতুন প্রজন্মের কাছে এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে লুকিয়ে রাখবার চেষ্টা করছি। সুভাষের সম্পর্কে বলতে আমার খুব দারুণ লাগে। অনেক পড়াশোনা না করলেও বেশ কিছু বই সুভাষচন্দ্রের উপর পড়া হয়েছে। তার উপর থেকে একটু ছোট ছোট পয়েন্ট করে লিখে রেখেছিলাম, তার উপর ভিত্তি করেই তোমাদের সামনে তুলে ধরলাম। ভারতবর্ষের স্বাধীনতা দিবস এর দিন সুভাষচন্দ্র নিয়ে এটাই আমার একটা ছোট্ট প্রতিবেদন। আশা করি তোমাদের ভালো লাগবে। সামনের বছর যদি বেঁচে থাকি, আবার যদি দেখা হয় তোমাদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে, নিশ্চয়ই স্বাধীনতার উপরে আরও নতুন কিছু তথ্য, সুভাষের উপরে আরও নতুন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এই আশা রেখেই বক্তব্য শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। সর্বোপরি একটা কথা না বলে পারি না, খুব মিস করি তোমাদের ছাড়া স্কুলটা খুবই ফাঁকা ফাঁকা লাগে। তোমাদেরকে হয়তো অনেক বকাবকি করতাম, অনেক মারধরও করেছি, সেটা একজন বাবা হিসেবেই করেছি তার সন্তানদেরকে, অন্য কিছু হিসেবে নয়। কিন্তু তোমরা কতখানি আমাদের মধ্যে রয়েছো সেটা এই বক্তব্য পেশের সময় মর্মে উপলব্ধি করতে পারছি। ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা আমাদের শ্রদ্ধেয় সহপ্রধান শিক্ষক শ্রী অমিতাভ চৌধুরী মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমাদের বিদ্যালয়ের কিছু ছাত্র পরম শ্রদ্ধার সাথে জাতীয় সঙ্গীত গাইবে। এই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা সংকল্প গ্রহণ করব, যে স্বপ্ন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখিয়েছিলেন, আমরা যেন সেই স্বপ্নকে বাস্তবে সার্থক করে তুলতে পারি এবং দিতে পারি তার যথার্থ মর্যাদা।